আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা শিরোনামে কথা বলি, কথাটা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী যে সরকার, ইউনূস সরকার, তারা কি আতঙ্কিত? আম হঠাৎ করে ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরে ইউনূস সরকার কি খুব বেকায়দায় পড়ে গেছে? চলেন কয়েকটা নিউজ অ্যানালাইসিস করে এই জিনিসটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করি। আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের ইউনূস সরকারের অন্যতম অংশী বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট এজেন্সি বা বিডার যেই ডিরেক্টর, সে মনে হয় একটা খবর ভাইরাল করেছিল। সেটা হচ্ছে কোনো একটা অজ্ঞাতনামা মার্কিন কোম্পানির কাছ থেকে বিশাল একটা জ্বালানি তেল নিয়ে আসার, এলপিজি যাকে বলে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা কিছু একটা নিয়ে আসার একটা চুক্তি করেছিল এবং সেটা নিয়ে বাংলাদেশের নানা পত্রপত্রিকায় ভাইরাল হয়েছিল। পরবর্তীতে দেখা গেছে যে জিনিসটা স্ক্যামের মতো, যে কোম্পানিটা 2030 সালে উৎপাদনে আসবে তাদের সাথে এই চুক্তিটা করা বাংলাদেশের জন্য খুব একটা তেমন একটা আলোচনা আসার মতো তেমন কিছু না। এবং আমরা যেই ভদ্রলোক এই পোস্টটা করেছে, আশিক নামের কেউ একজন, ওই ভদ্রলোক নিচের দিকে বলেছে যে ট্রাম্প সরকার ক্ষমতা আসায় ইউনূস সরকার বেকায়দায় পড়েছে, এরকম অনেক কথা সামনে চলে আসছে। কিন্তু আমরা এই যে চুক্তিটা করেছি, এই চুক্তিটা যুগান্তকারী চুক্তি, এরকম চুক্তি আমেরিকার সাথে অতি সাম্প্রতি অনেকেই করেনি। সুতরাং এটা দিয়ে আমরা কার সাথে বার্গেন করব? ট্রাম্পের সাথে বার্গেন করব। তাহলে খেয়াল করে দেখেছেন ট্রাম্পের সাথে এই যে বার্গেন করা, এই বার্গেনটাকে এত গুরুত্ব দেওয়ার কি আছে? তার মানে কি সে কি নৌকা ডুবে যাচ্ছে বা তারা কি খাদে পড়ে গেছে, এরকম কিছু একটা? সো তখন থেকেই মোটামুটি এই আলোচনাটা চলে আসতেছিল, তারা কি জিনিসটাকে মিনিমাইজ করার চেষ্টা করছে। আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমরা বলেছিলাম ট্রাম্পকে রাজকীয় ঘোষ। আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে হয়তো বা এই ভিডিওটা দেখতে পারেন। এখন আমরা পরবর্তী আলোচনাতে যাই। আমরা দেখেছিলাম যে ট্রাম্প ক্ষমতা আসার পরে সর্বপ্রথম যাদের সাথে ট্রাম্প বৈঠক করেছে সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার সাথে দ্বিপাক্ষিক একটা বৈঠক অনুষ্ঠিত, এবং সেখানে মোদিকে রাজকীয় একটা সম্বর্ধনা দেওয়া হয়। আমরা দেখেছি হোয়াইট হাউসে তাকে কীরকম, যেটাকে বলে রেড কার্পেট, মানে এর থেকে স্বাগতম আর কোনোভাবেই কাউকে দেওয়া সম্ভব না। আর আমরা জানি ট্রাম্প সব সময় মোদিকে কী হিসাবে পরিচয় করিয়ে দেয়? আমার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেয়। আর আমরা এটাও জানি যে ভারত যেহেতু 140 কোটি মানুষের বিশাল বাজার, ভারতের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু কোনো সরকার কোথাও কেউ করে না। বাংলাদেশ যেহেতু নিকট প্রতিবেশী, বাংলাদেশের সাথে ভারতকে কম্পেয়ার করলে বাংলাদেশ যদি মশা হয়, ভারত হচ্ছে হাতি। সুতরাং ভারতের সাথে সবার ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ওরকমভাবেই চলবে। তাহলে আমরা যেটা বলেছিলাম যে ট্রাম্প এবং মোদির যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, ঠিক ওই সময় আমরা দেখেছিলাম যে আমাদের ইউনূস কার সাথে কথা বলেছে? ইলন মাস্কের সাথে কথা বলেছে। কী নিয়ে কথা বলেছে? ইলন মাস্কের যে স্টারলিংক ইন্টারনেট আছে, যেটা স্যাটেলাইট বেসড ইন্টারনেট, সেটা নিয়ে কথা বলেছে, যেটাতে মাসে বিলে হবে 15 থেকে 20 হাজার টাকা। সুতরাং এই ইন্টারনেট সেবা নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা, বাংলাদেশের মিডিয়া পোর্টাল, বাংলাদেশের ফেসবুক, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া পুরোপুরি সয়লাভ হয়ে গেছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সমান্তরালে আরেকটা কিছু দাঁড় করানোর চেষ্টা, মোদি এবং ট্রাম্পের যে বৈঠক, ঠিক ওই দিনই এই জিনিসটা আসছে। তার ওই এফেক্টটাকে ড্যামেজ কন্ট্রোল করার একটা প্যারালাল এলিমেন্ট হিসাবে পত্রপত্রিকা ওই জিনিসটা নিয়ে আসা হয়েছিল তখন। তাহলে এই যে গতকালকে আবার ট্রাম্প কী করলো? নতুন একটা বোমা ফাটালো। সেটাকে বাংলাদেশি সরকার ফেলে দেওয়ার জন্যে অথবা রাজনৈতিক স্থিতিশীলতা বা তাদের অনুকূলে নিয়ে আসার জন্যে 350 কোটি টাকা কোনো একটা এনজিওকে দেওয়া হয়েছে, যেখানে মাত্র 2জন লোক কাজ করে। তাহলে এই খবরটাকে আবার কি করার জন্য, মিনিমাইজ করার জন্যে আমরা দেখতে পাচ্ছি ইলন মাস্কের সাথে যে ইন্টারনেট, সেই ইন্টারনেটের আলাপটা নতুন করে আবার নিয়ে আসা হয়েছে। 90 দিনের মধ্যে বাংলাদেশে আসার জন্যে আহ্বান জানিয়েছে। সেটা তো আমরা সেই দিনে জানি, সেটা তো নতুন কিছু না। তো সেটা আবার নতুন করে এখন এনে সেটাকে ভাইরাল করার চেষ্টা করা হচ্ছে। আমরা আবার দেখতে পাচ্ছি বাংলাদেশে, পৃথিবীর কাছে আমরা যেমন পৃথিবী আমাদের কাছে আসবে, পৃথিবী আমাদের কাছে কেন আসবে? আমি সেটা নিয়ে একটা ভিডিও করেছি। আমাদের কাছে আসার কারণটা কি? আমাদের কি আছে? আমাদের কি জায়গা আছে? আমাদের কি ন্যাচারাল রিসোর্স আছে? আমাদের কি মানব সম্পদ আছে? আমাদের কি আছে? আমাদের গার্মেন্টস ছাড়া তো আর কিছু নেই। আর হাজার হাজার অদক্ষ বেকার, কোটি কোটি অদক্ষ বেকার, কোটি কোটি বেকার, এই তো। আর কি আমাদের এখানে আসার কি কারণ?
যে ইলন মাস্ক যে আসছে, সে কি বাংলাদেশে কোনো কিছু ইন্ডাস্ট্রি করার জন্য আসছে, বাংলাদেশের লোকজনের কর্মসংস্থানের জন্য আসছে? সে আসছে তার ইন্টারনেট বিক্রি করার জন্য। তাও বাংলাদেশে আমরা দেখি যে আমরা যে ব্রডব্যান্ড ইন্টারনেট নিই সেটা খরচ হচ্ছে মাসে 500 টাকা। এখন আমাদেরকে যদি আমরা স্টারলিংক নিই তাহলে কী দিতে হবে? 15,000 টাকা মাসে মিনিমাম বিল দিতে হবে। তাহলে আমরা যেটা বলেছিলাম, যেটা দিয়ে আলোচনাটা শুরু করেছিলাম, সেটা ছিল কি সরকার কি আতঙ্কিত? আমরা এই যে এত কিছু বললাম, এত কিছু থেকে আমাদের কাছে এটা খুব সহজে প্রতীয়মান হয় যে ইলন মাস্ককে সন্তুষ্ট রাখতে হবে। কারণ আমরা জানি আগেকার সরকার ছিল ডেমোক্রেট এবং তারা এই বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনে খুব বড় একটা ভূমিকা রেখেছে। এখন যেহেতু ট্রাম্প সরকার ক্ষমতায় এসেছে এবং ট্রাম্পের সাথে ইন্ডিয়ার রিলেশনশিপ অনেক ভালো, সুতরাং এটা নির্দ্বিধায় বলা যায় যে ইউনূস সরকার বা বাংলাদেশে যারা যারা এখন ক্ষমতায় আছে তারা আতঙ্কিত। সেজন্যই আমরা দেখতে পাই এক একটা এরকম করে নতুন নতুন নিউজ আসতেছে এবং তেল বিক্রির কথা আসতেছে, ইন্টারনেট আনার কথা আসতেছে, তারপরে আবার বাংলাদেশে আমরা কারো কাছে মানে ট্রাম্পের সাথে মোদির এলন মাস্কের সাথে আমাদের ইউনূস সরকারের ভালো একটা রিলেশনশিপ তৈরি হয়েছে, সেগুলোকে মার্কেটিং করার চেষ্টা করছে। সুতরাং এইসব দিক বিবেচনায় আমরা মোটামুটি এই কথা নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের বর্তমান সরকার বিশালভাবে কি আতঙ্কিত। কেননা আমরা জানি বাংলাদেশ থেকে যদি মানে স্বাভাবিক হাসিনা সরকার বিমানে পালিয়ে গেছে, তাদের জনসমর্থন ছিল, এদের কি আছে? এদের কি আছে? এদের তো কিছুই নাই। এরা এরা হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের আগে যে ছিল বিডেনের সরকারের সাথে হয়তো নেগোসিয়েশন করে অনেক কিছু হয়তো তারা করতে পারে, কেন যে টাকাটা 350 কোটি টাকা, সেই টাকাটা তো অল্প স্বল্প টাকা না। এবং আমার দেখতে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পাইছি সেটা নিয়ে এসে আক্ষেপ করতে। স্বাভাবিক, আমার টাকা আমি তো টাকা পাইনি, আমি তো তাহলে আমার ভাগে কত পড়ার কথা ছিল? 20 কোটি লোকজন ধরলেও তো আমার ভাগে 20 টাকা পড়ার কথা ছিল, অ্যাটলিস্ট 20 টাকা তো পড়ার কথা ছিল। আমি 20 টাকা কই, 20 টাকা তো পাইনি। সো আমরা দেখতে পাচ্ছি আমার একটা বিশাল কোয়েশ্চেন ছিল যে আমি 3রা আগস্ট আমি কোথায় গিয়েছিলাম? আমি শহীদ মিনারে গিয়েছিলাম। তখন আমার একটা বিশাল কোয়েশ্চেন ছিল যে এই আন্দোলনটা ফিন্যান্স করতেছে কে? অর্গানাইজ করার জন্য টাকাটা কারা দিচ্ছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি টাকার অভাব হয়নি, কেউ না কেউ তো ফিন্যান্স করেছে। এবং তারা কারা? তাদের নাম খুব সহজেই অতি সম্প্রতি সামনে চলে আসবে। এবং বাংলাদেশের অনেক মিডিয়া তাদের নাম অলরেডি সামনে নিয়ে আসছে এবং তাদের মধ্যে কিছু এনজিও আছে যারা এখন সরকারের অংশী, তাদের নাম চলে আসছে। আপনারা হয়তো একটু নিউজগুলো যদি একটু ঘাটাঘাটি করেন আপনারাও দেখে যাবেন, সামনের সেটা আরও খুব পরিষ্কারভাবে জনগণের সামনে চলে আসবে। সুতরাং আমরা যেটা বলছি, আমরা অনেক আগের থেকেই বলে আসছি যে এই সরকারের পায়ের নিচে মাটি নাই, মানে সরকারের পায়ের নিচ থেকে আস্তে আস্তে মাটি চলে যাচ্ছে। তারা যদি জনগণের জন্য যদি তারা অনেস্ট না হয়, তারা যদি তা সৎ না থাকে, তারা যদি ডাক গুড় খেলতে থাকে। আমি একটা কথা বলেছিলাম, 5 তারিখের পরে তাদের যে উপদেষ্টা পরিষদ যারা যেভাবে তৈরি করেছে সেখানে ডাক গুড় ছিল। চিটাগাং কেন্দ্রে যে শাসন ব্যবস্থা তৈরি করেছে সেখানে একটা ডাক গুড় ছিল। তারা জাতির সাথে প্রতারণা করছে, তারা জাতির সাথে বেইমানি করছে। এবং হাসিনা যেভাবে আমরা দেখতে পেয়েছি, যেভাবে হুমকি ধুমকি দিচ্ছে, তাতে হয়তো অনেকেই ভয় পাবেন, হয়তো অনেকেই ভয় পাবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি 5 তারিখের পরে মাত্র 6 ঘন্টা 10 ঘন্টা বা 2 দিনের ব্যবধানে দেখেছি কীভাবে আমরা সিচুয়েশান চেঞ্জ হয়ে যেতে। সুতরাং যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশান চেঞ্জ হয়ে যেতে পারে। আমাদের আল্লাহ সত্য এবং সুন্দর নিয়ে থাকার তৌফিক দান করুন। বাংলাদেশের জন্যে, মা মাটি দেশের জন্য কথা বলার জন্য, কাজ করার জন্য তৌফিক দান করুন। ভুল কিছু বলে থাকলে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।